ডিয়ার স্টুডেন্টস, ইংরেজিতে একটি সুন্দর বাক্য গঠন করার জন্য ফ্রেজের গুরুত্ব অপরিসীম। ফ্রেজ কী এবং একে কয় ভাগে ভাগ করা যায় এই বিষয়ে আজকের এই ভিডিওটি। প্রথমেই জানবো ফ্রেজ কাকে বলে। A phrase is a group of words which acts as a unit of group and which has no finite verb. অর্থাৎ ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যার কোনো ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই। ফাইনিট ভার্ব বলতে ধরো যে ভার্বের সাবজেক্ট থাকে না সেই ভার্বকে বলা হয় নন ফাইনিট ভার্ব, কিন্তু যে ভার্বের সাবজেক্ট থাকে তাকে বলা হয় ফাইনিট ভার্ব। তাহলে আমরা জানলাম যে ফ্রেজের কোনো সাবজেক্ট থাকে না। ফ্রেজকে মোটামুটিভাবে 8 ভাগে ভাগ করা যায়, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ, ফ্রেজ ইন অ্যাপোজিশন, অ্যাবসলিউট ফ্রেজ এবং প্যারেনথেটিক ফ্রেজ। আমরা হয়তো আমাদের অজান্তেই একটি ভালো সুন্দর বাক্য গঠন করতে ফ্রেজ ব্যবহার করে থাকি, কিন্তু কখন আমরা কোন ধরনের ফ্রেজ ব্যবহার করি এটা কিন্তু এই ফ্রেজের এই প্রকারভেদগুলো না জানলে বোঝা যাবে না। তাহলে প্রথমটা দেখি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কাকে বলে? এ নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন। আমরা নাউন অলরেডি জানি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আর এখানে নাউন ফ্রেজ বলতে কি বোঝালো? সেই যে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা নাউনের মতনই কাজ করবে। ইট মে বি এ সাবজেক্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। অর্থাৎ নাউন ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যা নাউন হিসেবে কাজ করে এবং এটি ক্রিয়ার কর্তা, কর্ম বা কর্মস্থানীয় হতে পারে। দেখো কয়েকটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি বুঝে নিচ্ছি। প্রথমটা দেখো, দ্য ম্যান ওয়ান্টস সামথিং। তাহলে দ্য ম্যান ওয়ান্টস সামথিং, লোকটি কি চায়? এখানে ভার্ব হচ্ছে ওয়ান্টস এবং এর অবজেক্ট হিসাবে এটা ব্যবহার হয়েছে, তাই এটা কিন্তু যদিও এখানে নাউন ফ্রেজ দেখাচ্ছে, এটা প্রোনাউন আর কি। আচ্ছা, নাউন বা প্রোনাউন সিমিলার অর্থে ইউজ হয়। তারপরে দেখো, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। তাহলে প্রথম বাক্যে ছিল সামথিং, পরের সেন্টেন্সে হয়েছে সামথিং টু ইট। তাহলে এখানে এটা হয়ে গেল নাউন, মানে সাবজেক্টের পরে মানে ভার্বের পরে এখানে সামথিং বসানো হয়েছে এবং এরপরে কিন্তু একটা ইনফিনিটিভ যোগ করে, যেটা টু ইট যোগ করে এটাকে এক্সটেন্ড করা হয়েছে, বড় করা হয়েছে। আর এখানে সামথিং টু ইট এটাও কিন্তু এই ভার্বের অবজেক্ট হিসেবেই কাজ করছে, ওয়ান্টস ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। একইভাবে ফতিমা টুক হার সাপার, এখানে সাপারটা অবজেক্ট, কিন্তু এখানে দেখো পরেরটা দিয়েছে ফতিমা টুক হার সাপার আর্লি, সঙ্গে একটা আর্লি যোগ করলো, অ্যাডভার্ব যোগ করলো। এইভাবে কিন্তু হার সাপার আর্লি এই পুরো কথাটাই যেন টুক ভার্বের অবজেক্ট আকারে কাজ করছে। তাহলে এখানে সাপার শব্দটা হচ্ছে নাউন, আর হার সাপার আর্লি এইটুকু একটা মানে নাউন এর সঙ্গে আবার অ্যাডভার্ব যোগ করে এই পুরো কথাটা এটা হয়ে গেলো নাউন ফ্রেজ, কারণ পুরোটাই এখানে টুকের অবজেক্ট আকারে কাজ করছে। আর হেড ওয়ার্ডটা আছে এখানে সাপার। তারপরে দেখো, প্রেইজিং ইজ এ গুড ভার্চু। প্রেইজিং প্রশংসা করা। তাহলে এখানে দেখো প্রেইজিং একটা নাউন এবং এটা ভার্বের সাবজেক্ট আকারে আছে। তারপরে দেখো লিখেছে প্রেইজিং অল ইজ ইকুয়াল টু প্রেইজিং নান। তাহলে এখানে প্রেইজিং অল এবং প্রেইজিং নান এই দুই দিক থেকেই কিন্তু এটা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে প্রেইজিং অল, আবার এটারই কমপ্লিমেন্ট আকারে এটা ইউজ করা হয়েছে। তারপরে দেখো, মিস্টার আলী শোড হিজ স্টুডেন্ট এ কম্পিউটার। মিস্টার আলী তার স্টুডেন্টদের একটা কম্পিউটার দেখালেন। তাহলে কি দেখালেন? একটা কম্পিউটার দেখালেন, তাহলে এটা অবজেক্ট। আবার এখানে দেখো লিখছে মিস্টার আলী শোড হিজ স্টুডেন্ট হাউ টু অ্যাসেম্বল এ কম্পিউটার। কিভাবে একটা কম্পিউটারকে অ্যাসেম্বল করতে হয়। আচ্ছা, এখানে হাউ টু জোড়া দিয়ে কিন্তু নাউন ফ্রেজ করা হলো। তাহলে যখন দেখছি একটি সেন্টেন্স একটি ওয়ার্ড ব্যবহার হয়েছে, এই যে এ কম্পিউটার, এটা কিন্তু নাউন আকারে আছে। যখন হাউ টু অ্যাসেম্বল এ কম্পিউটার, সেটা হয়ে গেল নাউন ফ্রেজ। এবার দেখব নাউন এবং নাউন ফ্রেজের মধ্যে পার্থক্য কোথায়। আরও কয়েকটি উদাহরণ দিয়ে দেখছি। তাহলে দেখো, ক্রিকেট ইজ আ গুড গেম। এখানে ক্রিকেটটা নিঃসন্দেহে নাউন, কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট।
আর এখানে দেখো নাউন ফ্রেজ কি, প্লেয়িং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে। এখানে প্লেয়িং ক্রিকেটটা ইজ ভার্বের সাবজেক্ট। দেখো এখানে একটা ভার্ব নিয়ে এসে, মানে ভার্বের নন ফাইনিট ভার্ব আর কি, এটা নিয়ে এসে এই ইজ ভার্বের সাবজেক্ট করা হয়েছে, অর্থাৎ প্লেয়িং ক্রিকেটটা হয়ে গেল নাউন ফ্রেজ। একইভাবে রিডিং ইজ এ গুড হ্যাবিট, আর এখানে হ্যাভ ইউ এনজয়েড রিডিং দ্য নভেল। তাহলে এনজয় কি উপভোগ করলে, রিডিং দ্য নভেল, নভেলটি পড়া উপভোগ করলে কিনা, সেক্ষেত্রে এই রিডিং দ্য নভেল গ্রিন কালারে দেওয়া রয়েছে, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। নেক্সট দেখো ইওর বেড ইজ রেডি, তাহলে বেডটা সেন্টেন্সের সাবজেক্ট আছে, ইওর বেড সেটা নাউন। আর্লি টু বেড ইজ এ হেলদি হ্যাবিট, এটা একটা প্রবাদ। এই আর্লি টু বেড এটার সাথে একটা অ্যাডভার্ব জুড়ে এটাকে নাউন ফ্রেজ আকারে ব্যবহার করা হয়েছে, এবং এটিও কিন্তু ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তারপরে দেখো এনি প্রাইজ ইজ আ প্রেস্টিজিয়াস থিং, এখানে এনি প্রাইজ হচ্ছে ইজের সাবজেক্ট, আবার এখানে টু উইন এ প্রাইজ ইজ নট এন ইজি টাস্ক, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে টু উইন এ প্রাইজ এটাকে আনা হয়েছে। তাহলে এখানে আমরা এই ডিফারেন্সটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একটি শব্দ নিয়ে যদি সেটা তৈরি হয় সেটা নাউন, এবং নাউনের সাথে যদি অ্যাডভার্ব বা ধরো এই ইনফিনিটিভ বা এরকম জিরান্ড ইউজ করা হয় তাহলে সেটা নাউন ফ্রেজ আকারে ব্যবহার হচ্ছে। মনে রাখবে এ নাউন ফ্রেজ ইনক্লুডস দ্য প্রসেস অফ ইউজিং ইনফিনিটিভ, ভার্বাল নাউন, জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট অর কমপ্লিমেন্ট। ইনফিনিটিভ, ভার্বাল নাউন এবং জিরান্ড কি, এই নিয়ে আমি সেপারেট একটি টিউটোরিয়ালে পরবর্তীতে আসছি। আচ্ছা, এবার দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে। An adjective phrase is a group of words that acts as an adjective for qualifying a noun or a pronoun. It may be in the subject part or in the predicate part. একটি সেন্টেন্সের সাবজেক্ট পার্ট বা প্রেডিকেট পার্টে থাকতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে সেই শব্দগুচ্ছ যা বাক্যের নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্য দিয়ে দেওয়া হয়। এটা বাক্যের সাবজেক্টের জায়গায়ও থাকতে পারে বা প্রেডিকেটের জায়গাতেও থাকতে পারে। দেখো কয়েকটি উদাহরণ। এ বয় মেট মি ইয়েস্টারডে, তাহলে এখানে সিম্পলি এ বয় মেট মি ইয়েস্টারডে এটাকেই লেখা হয়েছে এ বয়, এ দেখো সাবজেক্টের জায়গায় উইথ ব্লু আইস, অর্থাৎ এই উইথ ব্লু আইস এই ফ্রেজটা মানে এ বয় সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে, অর্থাৎ নীল চোখের ছেলে, এই যে নীল চোখওয়ালা ছেলেটি আমার সাথে দেখা করেছিল, তাহলে উইথ ব্লু আইস এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে হি টেলস এ টেল, সে বলে, এই টেল মানে হলো গল্প, আর এখানে হি টেলস এ টেল উইথ দ্য রিং অফ ট্রুথ ইন ইট, সে একটা সত্যি গল্প বলে। দেখো এখানে এই টেল সম্পর্কে এটা একটা নাউন, এই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। এটা যে নাউন এটা বুঝলাম হচ্ছে আগে আর্টিকেল আছে, আর্টিকেল থাকলে পরের ওয়ার্ডটা নাউন হয়। তারপর দেখো ইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড সেন্টেন্সেস উই হ্যাভ এ সিঙ্গেল নাউন, এখানে একটা পার্সন, এখানে থিং ইউজ করা হয়েছে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেন্টেন্সেস উই হ্যাভ আ গ্রুপ অফ ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্যাট পার্সন অর থিং, অর্থাৎ সেই পার্সন বা থিং সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে দেখো মেট, এটার ভার্বের আগে এই এ বয় এটা সাবজেক্ট পার্টে ইউজ হয়েছে, আর এটা কিন্তু প্রেডিকেট পার্টে ব্যবহার করা হয়েছে। এবার দেখব অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পার্থক্য কোথায়। এ ব্ল্যাঙ্ক পেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্ল্যাঙ্কটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে এ পেজ উইথ নো রাইটিং অন ইট। ব্ল্যাঙ্ক পেজকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তারপর এ হেভি লোড, এটাকে আমরা প্রকাশ করতে পারি এ লোড অফ গ্রেট ওয়েট, এ লোড অফ গ্রেট ওয়েট। তারপরে এ ব্ল্যাক কোট, সেটাকে আমরা প্রকাশ করতে পারি এ কোট অফ ব্ল্যাক কালার। এ গোল্ডেন ক্রাউন, এটাকে ক্রাউন মেড অফ গোল্ড, গোল্ডেন ক্রাউন মানে মেড অফ গোল্ড, এভাবে দিতে পারি। এ হোয়াইট এলিফেন্ট, এটাকে আমরা লিখতে পারি অ্যান এলিফেন্ট অফ হোয়াইট কালার। আর জাঙ্গল ট্র্যাক, এ ট্র্যাক থ্রু দ্য জাঙ্গল। দেখো এটা লাইনের অর্থ অনুসারে কিন্তু ফ্রেজগুলোর অর্থ চেঞ্জ হচ্ছে। দি ইন্ডিয়ান ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, এখানে অফ ইন্ডিয়া এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এরকম যদি অফ দিয়ে থাকে তাহলে বাংলায় আমরা এটাকে সম্বন্ধ পদ বলতে পারি। যেমন রামের বাবা, তাহলে রামের কথাটা
দ্য ফাদার অফ রাম সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পড়ল। তারপর আমরা আসছি অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে। An adverbial phrase is a group of words that acts as an adverb. It may generally modify a verb, an adjective or another adverb denoting manner, place or time. অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যা সাধারণত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ধরন মানে ম্যানার, স্থান, প্লেস এবং সময়কে বোঝাতে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের কয়েকটি উদাহরণের সাহায্যে দেখো, দ্য হর্স রানস ফাস্ট বা কুইকলি, তাহলে এটা একটা অ্যাডভার্ব, ফাস্ট বা কুইকলি। আর এটাকে আমরা লিখলাম দ্য হর্স রানস উইথ গ্রেট স্পিড। ফাস্ট বা কুইকলি এটাকে আমরা বিস্তার করে লিখলাম উইথ গ্রেট স্পিড। নেক্সট হচ্ছে হি বিহেভড রিউডলি, সেটাকে আমরা লিখতে পারি হি বিহেভড ইন এ রিউড ম্যানার। হি বিহেভড ইন এ রিউড ম্যানার, এই ইন এ রিউড ম্যানার এটা হয়ে গেল, এটা যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখব অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কোথায়, পার্থক্য কোথায়। ম্যানারের কিছু অ্যাডভার্ব এখানে চুজ করলাম, যেমন ধরো ব্রেভলি, কেয়ারফুলি, কেয়ারলেসলি, ফাস্ট অর কুইকলি, বিউটিফুলি। তাহলে ব্রেভলিকে অ্যাডভার্ব ফ্রেজে ভাঙা হবে ইন এ ব্রেভ ম্যানার বা উইথ ব্রেভারি, কেয়ারফুলি উইথ কেয়ার, কেয়ারলেসলি উইদাউট এনি কেয়ার, ফাস্ট বা কুইকলি উইথ গ্রেট স্পিড, বিউটিফুলি ইন এ বিউটিফুল স্টাইল। এইভাবে কিন্তু ভাঙা হলো। এরপর দেখো প্লেসের হেয়ার যদি থাকে, এটা একটা অ্যাডভার্ব। হেয়ারকে আমরা লিখতে পারি অ্যাট দিস প্লেস অর অন দ্যাট স্পট বা অন দিস স্পট। দেয়ার থাকলে অ্যাট দ্যাট প্লেস অথবা অন দ্যাট স্পট। অ্যাওয়ে মানে বাইরে আছে, তো এটা লিখবো যে টু অ্যানাদার প্লেস। অ্যাব্রড মানে বিদেশে আছে, ইন এ ফরেন কান্ট্রি। এভরিওয়্যার মানে সর্বত্র, ইন অল প্লেসেস। টাইমেরগুলো দেখো কিছু, নাও থাকলে অ্যাট দিস ভেরি মোমেন্ট, অর্থাৎ হি ইজ রিডিং নাও যদি লেখা থাকে তাহলে নাওটা ভেঙে ফ্রেজে কনভার্ট করলে হবে হি ইজ রিডিং অ্যাট দিস ভেরি মোমেন্ট। দেন মানে তখন, এটা অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, এটার থেকে এটা এসছে। সুন মানে তাড়াতাড়ি, বিফোর ভেরি লং, অ্যাট অ্যান আর্লি ডেট মানে খুব দেরি হওয়ার আগেই সেটাকে সুন হিসেবে প্রকাশ করা হচ্ছে। যেমন মনে করে থাকলো আই উইল কাম ব্যাক সুন, সেক্ষেত্রে আই উইল কাম ব্যাক বিফোর ভেরি লং, সুন দিলে হবে অ্যাডভার্ব আর বিফোর ভেরি লং দিলে হবে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে ফর্মারলি, ইন ফর্মার টাইমস মানে আগে, রিসেন্টলি মানে সাম্প্রতিককালে, অ্যাট প্রেজেন্ট, রিসেন্টলিকে প্রকাশ করা হয় অ্যাট প্রেজেন্ট দিয়ে, অ্যাট রিসেন্ট ডেট। তো কোনো রাইটিং স্কিলের মধ্যে যদি এই অ্যাডভার্ব ফ্রেজগুলো দেখো, এগুলো রিসেন্টলি এগুলো ব্যবহার করা হয়, এই ফ্রেজগুলো কিন্তু অ্যাডভার্বগুলো এগুলো রাইটিং স্কিলে ব্যবহার করা হয়। তো তোমরা চাইলে সেই রাইটিং স্কিলের গুণমান বাড়াতে পারো, সে জায়গায় কিন্তু এই শব্দগুলো ব্যবহার করাই যেতে পারে। আচ্ছা, আরেকটা নোটস এখানে দেখো, পজিশন অফ অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হোয়েন দেয়ার আর টু অর মোর অ্যাডভার্বস অর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। মনে করো একটি সেন্টেন্সের মধ্যেই একের বেশি অ্যাডভার্ব ফ্রেজ রয়েছে, সেক্ষেত্রে সেগুলোর পজিশনিংটা হবে ম্যানার, প্লেস এবং টাইম হিসেবে, সেটাকে সংক্ষেপে এমপিটি বলা হলো। যেমন সোমা স্যাং সুইটলি ইন দ্য টাউন হল লাস্ট ইভিনিং, তাহলে এখানে ম্যানার সুইটলি আগে ঢুকবে, ইন দ্য টাউন হল প্লেস পরে যাবে, আর টাইমটা সর্বশেষে দিতে হবে। An adverb phrase includes some adverbs with preposition called adverbials that may modify a verb, an adjective or another adverb. অর্থাৎ বলল একটা অ্যাডভার্ব ফ্রেজ গঠিত হতে পারে প্রিপোজিশন নিয়ে, যেটা কিনা একটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা আরও একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। নেক্সট আসছি প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে। দেখো এখানে কিছু লাইন এর মধ্য দিয়ে দেখি, হি ইজ ইল, হি স্টিল ওয়ার্কস, সে অসুস্থ, সে এখনও কাজ করছে। এই দুটো সেন্টেন্সকে যদি আমরা জয়েন করি তাহলে লিখবো যে ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস, তার অসুস্থতা সত্ত্বেও, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও সে কাজ করছে। হি মেড এ প্রমিস, হি কেপ্ট ইট অলসো, সে একটা প্রমিস করলো এবং সেটা রাখলো। বিসাইডস মেকিং আ প্রমিস হি কেপ্ট ইট,
সে শুধু প্রমিস করেইনি, বরং সেটা রেখেছেও, এরকম বোঝাতে বিসাইডস মেকিং এ প্রমিস এভাবে করা হলো। এই যে আন্ডারলাইন করা অংশ, ইন স্পাইট অফ, বিসাইডস মেকিং, এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওপরের এই বাক্য দুটিতে দেখো ইনস্পাইট অফ এবং চতুর্থ বাক্যে বিসাইডস মেকিং এমন শব্দগুচ্ছ বা প্রিপোজিশন নিয়ে শুরু হয়েছে। এগুলো কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা বিসাইডসও প্রিপোজিশন শুরু হয়েছে, এবং একটি নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ থেকে কিছুটা আলাদা রকমভাবে একটা আলাদা অংশে আছে, এগুলোকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, এবং এই দুটো স্পাইট মিলে আরেকটা নতুন প্রিপোজিশনাল ফ্রেজ বা গুচ্ছ তৈরি হয়েছে, সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হবে। ঠিক একইভাবে এটাও যেমন একটি নন ফাইনিট ভার্বের অংশ নিয়ে বিসাইডসকে সঙ্গে নিয়ে সেটা কিন্তু তৈরি করা হলো। এবার দেখো কয়েকটি প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো ইংরেজি সেন্টেন্সে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে প্রচলিত, সেগুলো এক নজরে আমি একটা লিস্ট আকারে দিচ্ছি, তোমরা চাইলে এটা তুলে নিতে পারো। যেরকম কয়েকটা আমি পড়ে দেখাচ্ছি। অ্যাট দ্য টপ অফ মানে সর্বোচ্চ মাত্রায়, হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, এই যেখানে অ্যাট দ্য টপ অফ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ। বাইট ইন টপ মানে সাহায্যে, এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যেতেই পারে, এতে কিন্তু আমাদের ইংরেজির গুণগত মান অবশ্যই বৃদ্ধি ঘটবে। তোমরা এগুলো বাংলা সহ দেয়া রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনও হবে, এগুলো তুলে নাও। তারপরে আরও বেশ কিছু রয়েছে এখানে, যেমন খুব প্রয়োগ হয় ইন ফ্রন্ট অফ শব্দটি, মানে সম্মুখে। হি ইজ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের সামনে অপেক্ষা করছে। ইন অর্ডার টু উদ্দেশ্যে। ইন প্লেস অফ পরিবর্তে। ইন সার্চ অফ অনুসন্ধানে। ইন স্পাইট অফ একটু আগেই দেখলাম। ইনস্টেড অফ, এগুলো ব্যাপকভাবে প্রচলিত শব্দ আর কি। হয়তো আগে এগুলো ব্যবহার করেছো, কিন্তু এদের প্রয়োগটা হয়তো তোমরা জানতে না, এখন সেটা তুলে নিতে পারো। আচ্ছা, অন বিহাফ অফ, এটাও প্রয়োগ হয়। ওয়িং টু কারণে। উইথ অ্যান আই টু উদ্দেশ্যে। উইথ আ ভিউ টু, এটাও উদ্দেশ্যে। প্রত্যেকটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আসছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। ফ্রেজ ইন অ্যাপোজিশন বিষয়টি কি? শ্রীলা ইজ মাই সিস্টার, শি ইজ সিরিয়াসলি ইল। শ্রীলা কমা দিয়ে মাই সিস্টার ইজ সিরিয়াসলি ইল, এই যে টেকনিকটা ইউজ করলো, শ্রীলার একটা পরিচয় দেওয়া হলো মাই সিস্টার দিয়ে। শি ইজ সিরিয়াসলি ইল, এই দুটো লাইনকে এক জায়গায় যোগ করা হলো এবং শ্রীলার পাশে কমা দিয়ে তার পরিচয়টা এইভাবে লেখা হলো। এটাকে বলা হয় ফ্রেজ ইন অ্যাপোজিশন অথবা নাউন ইন অ্যাপোজিশন। যেমন টম ইজ এ বিউটিফুল ডগ, ফেথফুল ডগ, আই লাইক হিম। তাহলে এটা লিখলো আই লাইক টম, কমা দিয়ে টমের একটা পরিচয় কি, মাই বিউটিফুল ডগ। এভাবে দুটো সেন্টেন্সকে এই ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে কিন্তু জয়েন করা হয়। এই যে মাই ফেথফুল ডগ, এটা হয়ে গেল ফ্রেজ ইন অ্যাপোজিশন। এইটাকে বলা হবে ফ্রেজ ইন অ্যাপোজিশন। ওপরের বাক্যগুলিতে শ্রীলা এবং মাই সিস্টার আর চতুর্থ বাক্যে টম, মাই ফেথফুল ডগ একই ব্যক্তি বা একই প্রাণীকে বোঝাচ্ছে, সেই জন্য টমের পাশে এবং শ্রীলার পাশে কমা দিয়ে যথাক্রমে এদের পরিচয়গুলো দিয়ে দেওয়া হয়। এই ধরনের টেকনিক কিন্তু লেটার রাইটিংয়ে প্রয়োগ করা হয়। যেমন ধরো উইথ ডিউ রেসপেক্ট দিয়ে আমরা শুরু করি, দেওয়ার পরে আই কমা দিয়ে আমার একটা পরিচয়, যে জায়গায় আছো সেটা, স্টুডেন্ট হলে স্টুডেন্ট অমুক স্কুল বা কিছু, এসব কিন্তু লেখা হয়। আবার অন্য কোনো অফিসিয়াল লেটার রাইটিংয়ে হামেশাই আমরা এরকম টেকনিকটা প্রয়োগ করি, কিন্তু হয়তো সেটা তখন জানি না। তো এখন জানলে যে এই ধরনের টেকনিককে বলা হয় ফ্রেজ ইন অ্যাপোজিশন। নেক্সট হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। আরেকটা ফ্রেজ পার্টিসিপিয়াল ফ্রেজ, সেটা ঠিক কী জিনিস দেখো। হিয়ারিং এ নয়েজ দ্য বয় ওক আপ, শব্দ শুনে ছেলেটি জেগে উঠল। ড্রিভেন বাই হাঙ্গার হি স্টোল আ পিস অফ ব্রেড, ক্ষুধায় পাগল হয়ে সে এক টুকরা রুটি চুরি করলো। হ্যাভিং রেস্টেড আ ওয়াইল উই কন্টিনিউড আওয়ার জার্নি, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম। এখানে সেন্টেন্স ওয়ানে হিয়ারিং এ নয়েজ, সেন্টেন্স টুতে ড্রিভেন বাই হাঙ্গার, আর সেন্টেন্স থ্রিতে হ্যাভিং রেস্টেড আ ওয়াইল, এগুলো হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। দিস পার্টিসিপিয়াল ফ্রেজেস আর ফর্মড বাই আ প্রেজেন্ট পার্টিসিপল অর এ পাস্ট পার্টিসিপল অর এ পারফেক্ট পার্টিসিপল।
পার্টিসিপেল কি এই নিয়ে আমরা ডিটেলসে আরেকটি টিউটোরিয়ালে আসছি। তো এরকম ধরো শব্দ শুনিয়া সে উঠে পড়লো, এই যে শুনিয়া এটা যেমন প্রেজেন্ট পার্টিসিপেল। ড্রিভেন বাই হাঙ্গার এটা পাস্ট পার্টিসিপেল, এখানে ড্রিভেন বাই হাঙ্গার এই শব্দটা পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ হয়েছে। আর হ্যাভিং রেস্টেড এটাকে পারফেক্ট পার্টিসিপেল বলা হয়। এটার আরেকটা নামও রয়েছে, এটার নাম হলো নমিনেটিভ অ্যাবসলিউট। আমরা এই পার্টিসিপেল সম্পর্কে সেপারেট একটি টিউটোরিয়ালে আসছি। এটাও যে এক ধরনের ফ্রেজ, সেই জন্য এখানে এটা ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, এই সেন্টেন্সগুলির মধ্যে দেখো দ্বিতীয় বাক্যে হ্যাভিং রেস্টেড ফর এ ওয়াইল, প্রথমটায় হিয়ারিং এ নয়েজ, দ্বিতীয়টায় ড্রিভেন বাই হাঙ্গার, আর তৃতীয়টায়, এগুলো প্রত্যেকটাই পার্টিসিপেলকে কেন্দ্র করে তৈরি হয়েছে, অর্থাৎ হিয়ারিংকে কেন্দ্র করে এটা লেখা হয়েছে। শব্দ শুনিয়া, ড্রিভেন বাই হাঙ্গার ক্ষুধায় পাগল হয়ে, তাড়িত হয়ে আর কি, আর হ্যাভিং রেস্টেড এ ওয়াইল কিছুক্ষণ রেস্ট নিয়ে, প্রত্যেকটাই একটা পার্টিসিপেলকে ঘিরে তৈরি হয়েছে। পার্টিসিপেল আর কিছুই নয়, ভার্বের এক একটা ফর্ম, যেগুলো মানে অসমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার হয়, নন ফাইনিট ভার্ব হিসেবে। আচ্ছা, নেক্সট অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ কি দেখো, ইট ওয়াজ এ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। তাহলে দেখো, ইট বিইং এ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, এই ইট ওয়াজ এ হলিডে এই লাইনটাকে লেখা হলো ইট বিইং এ হলিডে, মানে দুটো সেন্টেন্স, একটা কারণ এবং একটা ফল। সেক্ষেত্রে কারণের সাবজেক্টটা রাখলো এবং এর ভার্বটাকে আইএনজিতে কনভার্ট করে এর পাশে বসানো হলো, আর পরের বাক্যটা যা আছে তাই রাখলো। এভাবে সিম্পল সেন্টেন্স ফর্ম করা হয়, এটা একটা প্রসেস, এবং এই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। যেমন দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রাইসেস রোজ হাই, মানে যুদ্ধ শুরু হলো, জিনিসপত্রের দাম বেড়ে গেল। এখানে ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট, এখানে দুটো ফিগার, এটা যেমন অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করেছে আর কি, সেই জন্যই হ্যাভিং ব্রোকেন আউট দিয়েছে। ওয়ারের পাশে এই যে এই লাইনটাকে ফাইনিট ভার্ব ছিল ব্রোক আউট, সেটাকে নন ফাইনিটে কনভার্ট করে এরকম আনা হয়েছে, সেটা একটা অ্যাবসলিউট ফ্রেজ ফর্ম করার জন্য। তাহলে এখানে দেখো বলছে ইট বিইং এ হলিডে, আর চতুর্থ বাক্যে দ্য ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট, ওই দুটি বাক্যের প্রধান অংশের শর্ত স্থির করে দিলেও ওই দুটি গ্রুপ অফ ওয়ার্ডস আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ এরা হ্যাভিং ব্রোকেন আউট আর বিইং এ হলিডে এরা ফ্রেজ, কিন্তু এদের একটা করে সাবজেক্ট আছে। যে মূল লাইন কিন্তু এটা, এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়েন্ট আউট, সাবজেক্ট উই, আবার এখানে রোজ হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইজেস, কিন্তু এখানে এই যে ফ্রেজটা হ্যাভিং ব্রোকেন আউট তার একটা সাবজেক্ট এখানে রাখা আছে। সাধারণত কারণ এবং ফল, একটার কারণে আরেকটা হলে এরকম লাইন ব্যবহার করা হয়, কারণ এবং ফল, কিন্তু সাবজেক্টটা আলাদা। আরেকটা আমি দেখো বলছি, দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন কমা দিয়ে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ সূর্য ওঠার ফলে ফগ দূরীভূত হয়ে গেল। তাহলে ওটাও কিন্তু একটা অ্যাবসলিউট ফ্রেজ। এরপরে সর্বশেষ প্যারেনথেটিক্যাল ফ্রেজ, এটা স্পোকেন ইংলিশে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দেখবে এরকম, হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান। মনে করো আমরা একটা সুন্দর ড্রেস পরে কোথাও বেরোচ্ছি, সেক্ষেত্রে ড্রেস পরার পর আমরা সম্পূর্ণভাবে রেডি, আমরা কিন্তু গায়ে একটা পারফিউম দিয়ে নেই যাতে আমাদের প্রেজেন্টেবল দেখায় আর কি। তো এইরকম প্যারেনথেটিক ফ্রেজগুলো হচ্ছে অনেকটা সেরকমই। এইখানে আফটার অল এই লেখাটা দিলেও মানে কোনো এটার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু না দিলে সেন্টেন্সের গঠনগত দিক থেকে কোনো পরিবর্তন হবে না। তাহলে হি ইজ, এটার আগে পরে অবশ্যই কমা দিতে হবে, হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান। এটাকে এই যে আফটার অলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই সেন্টেন্সটার কোনো রকম হ্যাম্পার হচ্ছে না। এই ধরনের লাইনকে বলা হয়, এই যে এই টেকনিকটা, এটাকে প্যারেনথেটিক্যাল ফ্রেজ বলা হয়। দেখবে স্পোকেন ইংলিশে অনেক সময় মাঝখানে বলা হয় ইউ নো, আই নো, সেই কথাগুলো কিন্তু কোনো বাংলা অর্থ বা কোনো অর্থ হিসেবে ব্যবহার করা হয় না, সেগুলোও কিন্তু প্যারেনথেটিক্যাল ক্লজ। কেন ক্লজ সেটা? কারণ ইউ নো, নো এর একটা সাবজেক্ট আছে ইউ, বা আই নো, আই এর একটা সাবজেক্ট ইউ আছে, সেম জিনিস, কিন্তু এখানে সাবজেক্ট নেই এবং এর কোনো ভার্ব নেই। এরকম ধরনের যদি ইউজ করা হয় সেন্টেন্সের মাঝখানে, তাহলে সেটাকে বলা হবে প্যারেনথেটিক্যাল ফ্রেজ। একটু ডিফারেন্ট লাগছে আর কি, অবশ্যই সেটা বুঝতে হবে, কারণ সেই সব ফ্রেজকেই প্যারেনথেটিক্যাল ফ্রেজ বলা হবে যেটার সেন্টেন্সে ব্যবহার করলে পরে স্টাইলটা বৃদ্ধি পাবে, কিন্তু না দিলে কোনো রকম প্রবলেম নেই।
তারপরে আই দেখো, আই ডোন্ট লাইক দিস, এটা বলতে চাইছে কিন্তু মাঝখানে ঢুকিয়ে দিল টু টেল দ্য ট্রুথ। সত্যি কথা বলতে কি, এই যে এই ধরনের যে শব্দ প্রয়োগ করলো, এটা যদি নাও দিতাম তাহলে কোনো প্রবলেম কিন্তু হতো না, কিন্তু এটা দেওয়ার ফলে সেন্টেন্সটা স্টাইল বৃদ্ধি পেল বা বক্তার মনের ভাবটা অন্যভাবে প্রকাশ করলো। এই ধরনের ফ্রেজকে বলা হচ্ছে প্যারেনথেটিক্যাল ফ্রেজ। তো এই ছিল ফ্রেজ নিয়ে আজকের টিউটোরিয়াল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যেভাবে আমি ফ্রেজ চ্যাপ্টারটি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা অবশ্যই সেভাবে পড়ার চেষ্টা করো এবং যেভাবে ধরে ধরে বললাম সেইভাবে মনে রাখতে হবে। একটু টাফ হলেও যদি একবার জিনিসটা বুঝে নিতে পারো তাহলে কিন্তু সত্যিই খুব সহজ। এবং এখন থেকে যখন নতুন নতুন সেন্টেন্স পাবে বা দেখবে, তখন কিন্তু এই ফ্রেজগুলো সেখানে প্রপারলি অ্যাপ্লাই হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখবে। থ্যাংক ইউ।